রাজধানী সহ সারা দেশে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক, মিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হওয়ার পাচ্ছি না। ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। এটা কোনো সিন্ডিকেটের কাজ। এক সপ্তাহের মধ্যে দাম কমবে আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। মিল মালিক, আড়তদার তাদের সবার সাথে কথা বলেছে, তারা কথা দিয়েছে এই সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। নির্বাচনে অনিয়মের অভিযোগের আসন ভিত্তিক তথ্য উপাত্ত জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। মামলার পাশাপাশি তুলে ধরা হবে গণমাধ্যম ও কূটনীতিকদের কাছে, বললেন নেতারা। ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর, বললেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে সংসদে আসার আহ্বান। রাজধানীর মিরপুরে বহুতল ভবন থেকে ইটের টুকরো পড়ে 16 দিনের শিশুর মৃত্যু, আহত 1। এবং বছরের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখর সৈকত শহর কক্সবাজার। দারুণ খুশি ব্যবসায়ীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। রাজধানী সহ সারা দেশে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি বিক্রেতারা দুষছেন মিল মালিক আর খুচরা ব্যবসায়ীদের। বাজার নিয়ন্ত্রণের সব স্তরে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। অগ্রহায়ণে ঘরে ঘরে উঠেছে নতুন ধান। বাজারে চালের কমতি না থাকার কোনো কারণ নেই, কিন্তু দাম কমার বদলে গেল এক সপ্তাহ ধরে বাজারে প্রায় সব ধরনের চালের দামই বাড়ছে। রাজধানীর পাইকারি আড়ত ঘুরে দেখা যায় মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকায়, আটাশ 40 থেকে 42 টাকা, গুটি সন্না 34 থেকে 35 টাকা কেজি দরে। 3 বার বাড়ছে আপনার বস্তায় 150 থেকে 200 টাকা। এখন আমরা কিনতেছি বেশি দামে, তাই আমরা বিক্রিও করতেছি বেশি দামে। তারা ইচ্ছা করেই বাজারটাকে এরকম করতেছে। নির্বাচনের যে ব্যস্ততা ছিল, এই ব্যস্ততার কারণে তারা একটা সুযোগ নিয়ে নিচ্ছে। খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারির চেয়েও 3 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়, আটাশ 40 থেকে 44 টাকা, গুটি সন্না 37 থেকে 38 টাকা, আর পাইজাম বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন সীমিত লাভেই ক্রেতাদের কাছে চাল বিক্রি করছেন তারা। এটা কোনো সিন্ডিকেটের কাজ। এই নতুন সিজন এখন চাইলাম হওয়ার কথা, দাম হওয়ার কথা কম, সে জায়গায় আপনার দাম হঠাৎ করে 3-4 টাকা বেড়ে গেছে। মিল মালিক খুচরা আলাদের বদনাম করে, ওরা 1 টাকা বাড়াইলে মার্কেটে 6 টাকা বাড়ে। এই খুচরা বাজারে কম্পিটিশন, এখানে কে কার থেকে কমে বেচবে। এদিকে হঠাৎ করে দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। আটা সেটা নিচ্ছে 45, 46, 48, এক এক দোকান এক এক রেট নিচ্ছে, কিন্তু এখানে সেটা দেখলাম 40 টাকা, 42, 41 টাকা এরকম পড়বে। আমি একজন কৃষকের ছেলে, আমার ধানের দাম পাচ্ছি না, অথচ আমি চাল বেশি দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। একে অপরের ওপর দোষ না চাপিয়ে বাজার নিয়ন্ত্রণে প্রতিটি স্তরেই নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহে হঠাৎ করে দিনাজপুরে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মিল মালিকদের দাবি, বাজারে ধানের দাম বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। 50 কেজির প্রতি বস্তা স্বর্ণা চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণা বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে।
হঠাৎ করেই ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসি দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে ৩-৪ টাকা করে বাড়ছে। গত মাসে যা নিচে তার চেয়ে এখন প্রতি বস্তায় আমি 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা, গতবার থেকে একটু দাম কম পেলাম। কামেল কিষানের দাম যে সারের দাম ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান ও ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালুর দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালুর দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালুর দামের সামঞ্জস্য আছে। যখনই প্রক্রিয়মেন্টটা চালু হয়েছে ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, তাই চালের দাম বেড়েছে। তবে প্রক্রিয়মেন্ট প্রায় এখন শেষের দিকে, এখন আবার গত 2 দিন হলো ধানের বাজার নিম্নমুখী। আমরা আশা করছি চালের বাজার কাল পরশু আবার নিম্নমুখী হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। কৃষকের কষ্টে ফলা ধান ক্ষেত থেকে কয়েক দফায় হাত বদলে চাল হয়ে ভোক্তার কাছে যায়, কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম দামে ধান বেচে কৃষকরা দিশেহারা হলেও চড়া দামে চাল কিনতে হয় অসহায় ভোক্তাদের। রংপুর অঞ্চলে ধান চালের বাজার নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকার রিপোর্ট। বড়দরগা হাটে ভর মৌসুমেও হাতে গোনা কৃষক আর জনাদুই ব্যাপারী। পরিবহন ব্যয় ছাড়াও মন প্রতি 15 টাকার টোল গুনে এই হাটে আর আসেই না কৃষক। এবার সেচ কীটনাশকে অপ্রত্যাশিত ব্যয়ে উৎপাদন খরচ বাড়ায় কৃষকের লাভ নিয়ে শঙ্কা। তবে প্রতি লাখে 20-25 হাজার টাকা লাভ আসবেই ব্যাপারীর পকেটে। বর্তমানে আমরা যা শ্রম দিচ্ছি, এই শ্রম অনুযায়ী শ্রমের দাম বেশি, কিন্তু সেই অনুপাতে আমরা শস্য বিক্রি করে কিন্তু আমরা লাভবান হওয়ার পাচ্ছি না। 730 বেচাবো, কাটার ওজনে বেচাবো, লাভ হবে মনে করেন 15 টাকা লাভ আসবে। কৃষকের হাত থেকে ফরিয়ারা ধান কিনে ব্যাপারীদের কাছে দেয়, এরপর চাতাল থেকে মিলে চাল হয়ে ডিলার বা বড় কারবারিদের গোদামে মজুদ হয়। ভোক্তার কাছে যেতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে আরেকবার হাত বদলায়। যারা মিলার স্টকে যারা আছে, হিউজ স্টকার যারা বড় মিলার যারা, তারা ইচ্ছা হলে যেন আমি কমে বেচে দেবো, ইচ্ছা হলে কম বেচতে পারে। দাম বাড়ার ভূমিকাটা অথরাইজ মিলারদের হাতে। আমাদের হাস্কিং মিল তো এখন বলতে নাই। বিপণন বিভাগের ভরসা মধ্যস্বত্বভোগীদের উপর, চাইলেও ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। এই ভরা মৌসুমে তারা এই ধানের দামটা কমার জন্য তাদের স্টককৃত চাউলটা বাজারে ছেড়ে চালের দামটা সরবরাহ বাজারে বাড়িয়ে দিচ্ছে এবং দামটা চালের দামটা কমাচ্ছে। মিলাররা যদি সঠিকভাবে ধানটি কৃষকের নিকট থেকে ক্রয় করে এবং চাহিদা বেশি প্রদান করে, তাহলে সেই দামটাই অনুপাতিক হারে কৃষকও একটি ভালো দাম পাবে। অভিযোগ আসে যে এমুকের ডুপ্লিকেট এমুকের না নিয়ে অন্য আরেকজন নিছে, এই ধরনের যদি প্রমাণক কোনো আসে, এটা সব কর্তৃপক্ষের দেখার এখতিয়ার আছে। ধান চালের ব্যবসা করে মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ছে, আর উৎপাদন খরচ কোনো মতে উঠিয়ে বছরের পর বছর কৃষকের স্বপ্ন কুড়ে ঘরেই ফিকে হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চালকল মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সফল হওয়ায় 1 সপ্তাহের মধ্যেই চালের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনের জন্য মাঝখানে 2-3 দিনের ট্রান্সপোর্টের সমস্যা ছিল। গতকালকে আমি এবং খাদ্যমন্ত্রী দুইজনই মিলে এই ট্রেডে যারা আছে, মিল মালিক, আড়তদার, তাদের সবার সাথে কথা বলেছে। তারা কথা দিয়েছে যে এই সপ্তাহখানেকের মধ্যে এটা কমে আসবে। অর্থ বছরের প্রথম 6 মাসের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরের পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 1,26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজ্যাকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি, তার ফলে গ্যাস খাতে প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায় 15-16,000 কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচয়ক, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর স্ব ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছে। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়েও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 33.5% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি, বললেন 2 মন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক অনিয়মের অভিযোগের তথ্য উপাত্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়ার প্রেক্ষিতেই এই তথ্য জমা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। খুব শীঘ্রই মামলা করা হবে বলেও জানিয়েছেন দলের নেতারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি এবং ঐক্যফ্রন্ট। ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। এরপর গত 3রা জানুয়ারি দল ও জোটের প্রার্থীদের ঢাকায় ডেকে অনিয়ম ও কারচুপির আসন ভিত্তিক তথ্য চায় বিএনপি। একই সঙ্গে দেয়া হয় চিঠি। তারই প্রেক্ষিতে তথ্য উপাত্ত জমা দিতে শুরু করেন বিএনপি, 20 দল ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ পর্যন্ত 300 আসনের বিপরীতে 120 জন প্রার্থী অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য জমা দিয়েছেন। নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে যে সমস্ত ধ্বংসাত্মক কাজ, সন্ত্রাস চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং যে সমস্ত মামলা মোকদ্দমা করেছে সেই সব মামলা মোকদ্দমার তথ্য আমাদের কাছে চাওয়া হয়েছে। আমরা সেই সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এসব তথ্য সংগ্রহ করে আদালতের শরণাপন্ন হওয়ার পাশাপাশি দেশি বিদেশি গণমাধ্যম এবং কূটনীতিকদের কাছে চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরা হবে। মামলা করতে গেলেও তো তথ্য উপাত্তের প্রয়োজনীয়তা আছে। কূটনৈতিক গণমাধ্যম, দেশের মানুষ সবাই জানা আছে এখানে কি হয়েছে। কথা হচ্ছে এটা তো এই বিষয়গুলো তো ডকুমেন্টেড করার প্রয়োজনীয়তা আছে এবং এটা ইতিহাসের জন্য লাগবে, এটা বিশ্লেষণের জন্য লাগবে এবং এগুলোর উপর জাতিকে ভাবতে হবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি করা দরকার। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতে শিগগিরই মামলা করা হবে বলে জানান বিএনপির আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইন অনুযায়ী হয়নি, আইনসঙ্গত হননি, তার নির্বাচনটা বাতিল করে যিনি আবেদন করেছেন তাকে মেম্বার অফ পার্লামেন্টের ঘোষণা দেওয়া হোক। আর থার্ড যেটা হলো যে তৃতীয় যেটা, উনি পুরো নির্বাচনটা বাতিল চাইতে পারেন, নতুন তফসিল ঘোষণার দাবি করতে পারেন। এই হল রিলিফ। তো যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানানো হবে বলে জানান বিএনপির নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে সংসদে এসে আলোচনার আহ্বান জানান তিনি। অন্যদিকে শিল্পমন্ত্রীর দাবি, খুব শিগগিরই বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে। দুপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আশা করেছিলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও জাতীয় সংলাপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে গাজীপুরের চন্দ্রামোড়ে ফ্লাইওভার ও রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বিএনপি। ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবিও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক বিশ্বে যেই নির্বাচন স্বীকৃতি পেয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। তারা আগে সংসদে আসুক, অধিবেশনে যোগ দিই। 30 তারিখ সংসদ অধিবেশন, আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। এদিকে শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরোধিতার কারণে খুব শিগগিরই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা হয়ে যাবে। বহু দল চলে গেছে, ইতিহাসে নাম নাই। আর ওটা তো আমি রাজনৈতিক দল মনে করি না, এটাকে কখনো আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। অন্যরা কি ব্যাখ্যা করে আমি জানি না। আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে জাতি, এটা উন্নয়নের পক্ষে। আজকে সেখানে আমরা আমাদের কাজ যেগুলো আছে, মহাপরিকল্পনাগুলো, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিএনপি ও ঐক্যফ্রন্টের দাবি দেওয়া সংসদে এসে বলা উচিত বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে ভবনের ছাদ থেকে ফেলা ইটের টুকরার আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মিরপুর 1-এ দুপুরে দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহর স্বজনরা জানান, শিশুটিকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় 4তলা ভবনের ছাদ থেকে ইটের টুকরা পড়লে গুরুতর আহত হয় দুজন। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় শিশুটির। মিরপুর 1 নম্বরের জোনাকি রোডের নিজ বাসার সামনে 16 দিন বয়সী আবদুল্লাহকে নিয়ে রোদে দাঁড়িয়েছিলেন শিশুটির খালা। এ সময় পাশের 4তলা ভবনের ছাদ থেকে ইটের টুকরো ফেলা হয় তাদের উপর। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইটেই বাবুর মাথা পয়সা পড়ছে, তখন এই ইট ছুটে বাবু পড়ে গেছে। আর ইটটাই এত বড় ইট ছিল, ওই ইটটাই কুয়াতে পড়ে গেছে। সেখানে আমি বাবুর তাড়াতাড়ি আসে পড়ছি, তারপরে ওই বাচ্চাটা আরো 3টা ইট ফেলাইছে। পরিবারের সদস্য প্রতিবেশীরা জানান, বাসার মালিক ও ভাড়াটিয়ারা দাবি করছেন কয়েকটি শিশু ছাদে খেলার সময় ইট ফেললে এই দুর্ঘটনা হয়। বড় মানুষে লুকায় ফেলাইছে ওই বাচ্চাটারে। একটা ছোট্ট মেয়ে দেখাইছে, আমি বলতেছি এই বাচ্চা জীবন হয়ে ইট ফেলাইতে পারবো না, 3টা ইট। আমি আবার সুন্দর করে বলতেছি, মা তুমি কি ইটটা ফেলাইছো? এলাকায় পুলিশ আমার বকা দিল। ছোট বোন ওর মাথা বাড়া আগে পড়ছে, পড়ার পরে যে বাচ্চাটা কোলে ছিল মাথা ফাটিয়া আবার ওই বাচ্চার চাপা বাড়ায় পড়ছে। 2-3 হাসপাতাল নিচে, শিশু হাসপাতাল নিচে, আর এক জায়গায় নিচে, বাচ্চার নাই। যে বাচ্চা ইট ফেলাইছে ওই বাচ্চা 4.5 বছর কি 5 বছর হইব বাচ্চা বয়স। অভিযুক্তরা বয়সে শিশু হওয়ায় আইনগত ব্যবস্থা না নিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার কথা জানায় নিহত শিশুটির পরিবার। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। অন্যদিকে নীলফামারীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। ভোর থেকেই কুয়াশায় ঢাকা থাকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। বেলা বাড়লেও রোদের দেখা মেলে না, হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদ নীলফামারীতেও বেড়েছে শীতের তীব্রতা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এতে সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে 40 থেকে 50 জন রোগী। শীতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সর্দি কাশি, শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 100 খানেক রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। 41 দিনের শিশু নাফি শীতের প্রকোপে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর বারডেম হাসপাতালে। তাকে সুস্থ করতে মা ও চিকিৎসকের চেষ্টার কমতি নেই। শিশু হাসপাতালে রোগীর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে এখন দ্বিগুণ। এদের অধিকাংশই ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমার সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে প্রতিদিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কেউ কেউ বাড়ি ফিরলেও অনেককেই থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। আমার বাচ্চা 2 দিন ধরে খুব ঠান্ডা, জ্বর আর কাশি, শ্বাসকষ্ট, এই জন্য ডাক্তার দেখাতে আসছি ইমার্জেন্সি। বাচ্চার পাতলা পায়খানা হয়েছে আজকে 4-5 দিন।
তো এখন পাতলা পায়খানা বন্ধ হওয়ার পরে এখন বমি হইতেছে আজকে 3 দিন। এ সময় অভিভাবকদের সতর্ক হবার দিকেই বেশি জোর দিলেন চিকিৎসক। ধুলাবালি থেকে শিশুদের দূরে রাখার পাশাপাশি বিশুদ্ধ ও কুসুম গরম পানি খাওয়ানোর পরামর্শ তাদের। ঠান্ডাটা অ্যাভয়েড করবে বা বাইরে থেকে বাতাসটা না ঢুকতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তারপর কাপড় ওয়েল কাভার থাকতে হবে, কাপড় চোপড় পরাতে হবে। যে আবার বেশি গরম করতে গিয়ে আবার অতিরিক্ত গরমে কিন্তু আবার দেখা যায় যে ঘাম শুকিয়ে আবার নিউমোনিয়া বা ঠান্ডা লেগে যেতে পারে। যদি কোনো পেশেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট হয় সেক্ষেত্রে তার যে মেডিকেশন সে রুটিনলি নিচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে, এবং ঠান্ডা জাতীয় খাবারটা স্পেশালি যে ঠান্ডা পানি বা আইসক্রিম যেগুলো বাচ্চারা পছন্দ করে খুব, এগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করলেন চিকিৎসক। তবে শীত শেষে আবহাওয়া পরিবর্তনের সময় আবারও বাড়তে পারে রোগের প্রকোপ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঝিলের জলে লাল শাপলার মেলা, নাম না জানা হাজারো পাখির কলকাকলি। শীতের কুয়াশা ভেদ করে পরিযায়ী পাখির ডানায় চুইয়ে পড়ে রোদ। এমন দৃশ্যই এখন চোখে পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় যথাযথ পরিকল্পনা নিতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সেক্ষেত্রে সরকারের নেয়া বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বদ্বীপ পরিকল্পনা 2100 এবং বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তব্য দেন তারা। উন্নয়ন চলছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা প্রকাশ তো আমরা বাস্তু পরিবেশেও দেখি। এই ধরনের ফিজিক্যাল প্ল্যান অত্যন্ত সুচিন্তিত হওয়া খুবই জরুরি। আবহাওয়ার আনুকূল্য থাকলেই সেখানে মানুষ, সেখানে সভ্যতা, সেখানে বিকাশ। আমরা একটা অত্যন্ত বড় সমস্যার সামনে দাঁড়িয়ে, এর একটা পথ বের করতে হবে এবং একটা পাবলিক হিয়ারিং, যারা স্টেক হোল্ডার্স, যারা নানানভাবে এর দ্বারা উপকৃত বা অপকৃত হবে, তাদের মতামত শোনা, তারা কোথাও বিপন্ন কিনা এই জিনিসটা জানা দরকার। এটা স্পষ্ট হওয়া দরকার, তাহলে পরে স্বচ্ছতা আসবে। রাতের সময় আরো থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতার চেয়ে বেশি দর্শনার্থী, জানালেন বিক্রেতারা। ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় হয় এবং তার যদি আমরা অভিযোগ পাই এবং প্রমাণ আমরা যদি পাই, তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব। আর শিক্ষার মানোন্নয়নের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, ইনশাল্লাহ আগামী 5 বছরে আমাদের চেষ্টা তাই থাকবে। এদিকে পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কারিগরি শিক্ষায় তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। প্রশ্ন ফাঁসের বিষয়টা পার্শ্ববর্তী দেশ ভারতেও একটা চ্যালেঞ্জ, প্রশ্ন ফাঁসের বিষয়টা উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতেও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা প্রতি বছরই আসবে, প্রত্যেক পরীক্ষার সময় আসবে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে সকলে একসাথে মিলে মোকাবেলা করতে হবে। ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে প্রশ্ন যেন পাওয়া যায়, যাতে করে সেই ক্ষেত্রে ফাঁসের বিষয়টা, প্রিন্টিং এর বিষয়টা কমিয়ে আনা যায়, সেটাও একটা চিন্তা ভাবনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
ও শেখ রেহানার ছেলে CRI ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুল কারুরই ফেসবুক পেজ নেই। তাদের নামে পরিচালিত পেজগুলোকে আনঅফিসিয়াল ঘোষণা করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গাজীপুরের কাউরাইদে স্ত্রীকে হত্যা ও লাশ গুমের ঘটনার মূল হোতা স্বামী শাহজাহান মিয়া সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 1। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সিইও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। বৃহস্পতিবার বিকেলে ডেমরায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় দীর্ঘদিন দেশের বাইরে ছিল শাহজাহান মিয়া। দেশে ফিরে তার পাঠানো টাকার হিসেব চাইলে স্ত্রী আফরোজা বেগমের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এরই জেরে গত 3রা জানুয়ারি আফরোজাকে শ্বাসরোধ করে হত্যা করে শাহজাহান মিয়া। লাশ গুম করতে লেগুনা চালক মুকুল ও খাবার হোটেলের কর্মচারী খোকনকে টাকা দেয় সে। এ ঘটনায় আটক 3 জনই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে গাজীপুরে আলাদা এক অভিযানে ডাকাত চক্রের 6 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। 3 তারিখ সকাল 9টার সময় সে গলা টিপে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যা করার পরে সে তার লাশটি খাটের নিচে রেখে দেয় এবং ওই তারিখ মানে 3 তারিখ রাত 12টার সময় সে আরও 2 জন তার বন্ধুকে ডেকে নিয়ে আসে। এর মধ্যে একজন হচ্ছে মুকুল আর একজন হচ্ছে খোকন। এই 2 জনকে সে মুকুলকে 4000 টাকা এবং খোকনকে 2500 টাকা দিয়েছিল বাসা থেকে 220 গজ দূরে একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে লাশটা ক্যারি করার জন্য। তারা 3 জন মিলে রাত 12টার সময় লাশটি নিয়ে যায়। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নিয়ে 11 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায় ভোরে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হেঞ্জু মাঝিকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এর আগে এই মামলায় আরও 10 জনকে গ্রেফতার করা হয়। গত 30 ডিসেম্বর রাতে সন্তান ও স্বামীকে বেঁধে রেখে সুবর্ণচরে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। কুয়াশার কারণে সাগরে মাছ ধরতে সমস্যা হওয়ায় বাজারে আসছে ফ্রোজেন ফিশ। তবে প্রকারভেদে কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। আর ইলিশ মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে, তার সাথে যুক্ত হয়েছে কুয়াশা। আর এই কুয়াশার কারণে সাগরে মাছ ধরা অনেকটা দুরূহ। তাই বাজারে কমেছে সামুদ্রিক মাছের যোগান, যে কারণে সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 40 টাকা পর্যন্ত। শীত মৌসুমে ইলিশ মাছের স্বাদ কম থাকে, তাই দামও থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে। আজ কেজি প্রতি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত। তবে জাটকা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। মাঘ মাসে শীত পরে মাছ একটু কমে গেছে, তারপরে আলাদা আস্তে আস্তে সামনে বাড়বো। মাছের প্রতি কেজি প্রতি 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা বাড়তি আছে, দিন দিন বাড়ে, কমে না। ফ্রিজিং ইলিশ ওগুলা 300, 320, এই ধরনের। আর যেগুলো দেশি ইলিশ 500, 550। সামুদ্রিক মাছের যোগান কম থাকলেও বেড়েছে দেশীয় মাছের যোগান। বিশেষ করে শীত মৌসুমে পুকুর এবং খালগুলো শুকিয়ে যায়, তাই পাওয়া যায় প্রচুর মাছ। আর এই মাছের যোগান বেড়েছে বাজারে, যে কারণে সব ধরনের দেশীয় মাছের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। কাতলা আছে 7000, 8000, এই তেলাপিয়া 44, 4000। দেশি মাছ সস্তা, যে জন্য দাম কম, ওই জন্য এখন এদের চাহিদা বেশি। অন্যান্য মাছের তুলনায় দেশি মাছ সবাই কেনার সাধ্যের ভিতরে আছে। সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে নানা ধরনের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের, বিশেষ করে সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ার অভিযোগ তাদের। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 400 থেকে 500 মেট্রিক টন মাছের যোগান হয়। চাহিদাও থাকে একই রকম, যে কারণে সব ধরনের মাছ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসেন দর্শনার্থীরা। তবে বিকেলে ভিড় হয় বেশি। পরিবার পরিজন বন্ধুদের নিয়ে অনেকেই আসেন মেলায়। পছন্দ মতো পণ্য চোখে পড়লে কিনে ফেলছেন অনেকে, আবার অনেকেই স্টল প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখেন। পণ্যের দাম ও মান নিয়ে নেই তেমন অভিযোগ। পোশাক, গয়না, কসমেটিক্স আর গৃহস্থালী পণ্যের স্টলে রয়েছে বাড়তি ভিড়। আরও 2-1 দিন পর বিক্রি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।
আজকে শুক্রবার ভাই ভাগনা এদের সাথে নিয়ে আসলাম, ভালোই লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ। বাণিজ্য মেলায় হলো ডিসকাউন্টের জন্যই বাণিজ্য মেলাতে আশা করি প্রতিটা ইয়েতে শোরুমে ডিসকাউন্টের অফার থাকবে। আমি ঘুরতে আসছি এখানে এবং এখানে কেনাকাটি করতে আসছি। উৎসব মুখর পরিবেশে 70 বছর পূর্তি উদযাপন করেছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ। 70-এর আহ্বানে জীবনের জয়গানে এই প্রতিপাদ্য নিয়ে নটরডেমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা পরিবেশনা। বহুদিন পর প্রিয় ক্যাম্পাস আর মুখগুলোকে একসাথে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অংশগ্রহণকারীরা। এ সময় পুরনো স্মৃতি রোমন্থন আর আড্ডায় মেতে ওঠে সবাই। পুরো কলেজ প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখা অনেক মেধাবী মানুষ তৈরি করেছে এই নটরডেম কলেজ। সেখানকার শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম একটি মেধা সম্পন্ন দেশ গড়তে ভূমিকা পালন করবে বলে মত দেন তারা। আমি তো আজকে খুব আনন্দ বোধ করছি এই নটরডেমে যে অবদান রেখেছে দেশের অগ্রগতিতে, এই অগ্রগতিতে অবদান রেখে যাবে। সেটি ছিল যে সবাই যারা এখানে যোগ্যতার ভিত্তিতে এখানে ভর্তি করা হতো, যোগ্যতার ভিত্তিতে অগ্রগতি হতো। যে সমস্ত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান মানুষের গড়ার নেতৃত্ব দেয়, নেতৃত্ব তৈরি করে যে দেশের, সেই প্রতিষ্ঠানগুলো অনেক দিন বেঁচে থাকে এবং সেজন্য আমি মনে করি যে নটরডেম কলেজ 1000 বছর বেঁচে থাকবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সহ অনেকে। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। দেশের নানা সংকটে সৈয়দ আশরাফের দূরদর্শী নেতৃত্বের কথা উঠে আসে গুণীজনদের বক্তব্যে। অনুষ্ঠানে গান ও কবিতায় সৈয়দ আশরাফকে স্মরণ করেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার এখন পর্যটকের সরগরম। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হই হুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় তারা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। ট্যুরিস্ট পুলিশ বলছে, বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সুজাউদ্দিন রবিলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্কিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। বার্মিজ মার্কেট আসে মাগরিবের পর আর কি সন্ধ্যার পরে, এখানে মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। আমাদের ডেইলি 20-50 টাকার মধ্যে ডেইলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসতেছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামু বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক, মিলারদের বিরুদ্ধে অভিযোগ। 1 সপ্তাহের মধ্যে দাম কমার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর।
অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 29,000 কোটি টাকা কম রাজস্ব আদায়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। নির্বাচনে অনিয়মের অভিযোগের আসন ভিত্তিক তথ্য উপাত্ত জমা দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। মামলার পাশাপাশি তুলে ধরা হবে গণমাধ্যম ও কূটনীতিকদের কাছে, বললেন নেতারা। ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর, বললেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা না করে সংসদে আসার আহ্বান। এবং রাজধানীর মিরপুরে বহুতল ভবন থেকে ইটের টুকরো পড়ে 16 দিনের শিশুর মৃত্যু, আহত 1। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।